দর্শক, গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৪১৮ জন, মারা গেছেন ৫ জন। দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৫,৪০০, মোট মৃত্যু ১৪৫, সুস্থ হয়েছেন ১২২ জন। সারা দুনিয়ায় নির্দয় তাণ্ডব সৃষ্টিকারী করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন প্রায় ২৯.৫ লাখ। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে ২ লাখের বেশি মানুষ। প্রিয় দর্শক, কোভিড-19-এর ভয়াবহ এই বিস্তারকালের স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে। ঘরে থাকার এই সময়টিতে আপনাদের নানান প্রশ্নের উত্তর, তথ্য এবং পরামর্শ দেবার জন্য আরটিভি BSMMU A2I করোনা হেল্পলাইন নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতে প্রতিদিনের মতো BSMMU থেকে আজও রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক। আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর সোহেল মাহমুদ আরাফাত এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিউনেটোলজি বিভাগের অধ্যাপক ডক্টর সঞ্জয় কুমার দে। আর সঙ্গে রয়েছে আমি তানজিয়া চৌধুরী। দর্শক, জানিয়ে রাখছি, আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য আরটিভির টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। BSMMU থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফোন করুন 096116777777 নম্বরে। যাচ্ছি আলোচনায়। স্যার, অধ্যাপক ডক্টর সোহেল মাহমুদ আরাফাত, আপনার কাছে যদি আমি যাই প্রথমে, দেশে করোনা শনাক্তের ৫০তম দিন আজ। ৫০তম দিনে এসে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২,০০০ও কম ছিল, বাংলাদেশে প্রায় ৫,৫০০। স্যার, একটু তুলনা যদি করেন, কি অবস্থায় আমরা আসলে আছি? আসলে করোনাটা কিন্তু ধীরে ধীরে সব দেশে বাড়ছে। যেমন আমরা যদি ধরি যে আমেরিকা বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেমন ওদের প্রথম কেসটা কিন্তু ধরা পড়েছিল 31 জানুয়ারি, কিন্তু 40 থেকে 50তম দিনের পর থেকে কিন্তু তাদের এটা দ্রুত গতিতে বাড়ছে এবং সেটা ভয়াবহ রূপ আসলে আপনারা দেখেছেন নিউ ইয়র্ক বা বিভিন্ন জায়গায় হসপিটালগুলোতে। অলরেডি ওখানে কিন্তু 52,000-এর উপর মৃত্যু হয়েছে। আমাদের দেশে কিন্তু প্রথম রোগ ধরা পড়লো 8 তারিখে, 8ই মার্চ। আজকে আমরা এপ্রিল মাসের, আজকে আমাদের 26 তারিখ। তো তাতে দেখা যাচ্ছে আমাদের প্রায় ধরেন যে 40 থেকে 45 দিনের মতো হচ্ছে। তাতে যেই আমাদের একজন থেকে অলরেডি আমাদের এখানে 4,500-এ উপনীত হয়েছে সংখ্যা। এটা আমরা বলি যে এই রোগের ছড়ানোর যে একটা গতি আছে, একজন মানুষ কয়জনকে এফেক্ট করতে পারে, যেটা বলে আর নট আমরা সায়েন্টিফিক ভাষায়, তার মানে একজন মানুষ থেকে কয়জন যেতে পারে, সাধারণত 2 থেকে 3 জন। সো যত দিন যাচ্ছে, ধরুন আজকে একজন লোক এফেক্টেড হলো, কালকে আমাদের 2 থেকে 3 জন হলো, যে 2 থেকে 3 জন থেকে পর দিন বাড়লো, এবার দ্রুত গতিতে কিন্তু ছড়িয়ে পড়ে। এবং আমাদের এই বর্তমান যে পরিস্থিতিতে যেই পর্যায়ে পড়ছে প্রায় 4,500-এর মতো, এটা কিন্তু আমাদের হয়তো আরও বাড়তো যদি আমরা যতখানি হোক আমাদের লকডাউন আমরা করেছি, আমরা যতখানি পারি সোশ্যাল আইসোলেশন ব্যবস্থা করছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলতেই হবে যে আমরা কিন্তু যারা সাধারণ জনগণ এখনও কিন্তু সেইভাবে জিনিসটা পুরোপুরি মেনে চলছি বলে মনে হচ্ছে না। আমাদের নিজদের দেশের জন্য, আমাদের সবার জন্য, আমাদের আত্মীয় স্বজন, আমাদের সিনিয়র সিটিজেন যারা আমাদের সাথে, সবার সাথেই কিন্তু আমাদের স্বনির্বোধ অনুরোধ যে আপনারা যেভাবে হোক আপনারা কিন্তু এই নিয়মগুলো মেনে চলেন। এর অতিরিক্ত জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে যেমন বের হওয়া নিষেধ, অতিরিক্ত জরুরি কাজ ছাড়া আপনাদের অফিস আদালত আমরা যদি পারি রোটেশন করে যেতে পারি। 3 নম্বর, ঘরের ভিতর থাকলে যে আইসোলেশন বা ডিস্টেন্সিং, বাইরে থেকে আসলে আমাদের যে হাত ধোয়া, যে ব্যাপারগুলো আমরা প্রতিনিয়ত বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা ডাক্তাররা বলছি, সংবাদ মাধ্যমে বলছে, সারা পৃথিবীতে একই কথা, হ্যান্ড ওয়াশ, সোশ্যাল ডিস্টেন্সিং অ্যান্ড সেফটির জন্য। তো আমরা মনে করি যে এই জিনিসগুলো যদি আমরা রীতিমতো মেনটেন করি, হয়তোবা আমাদের দেশ ওই পর্যায়ে এখনও নাও যেতে পারে। এবং সেই দায়িত্বটা কিন্তু আমাদের সবার উপর বর্তাচ্ছে। এটা শুধু যে আমাদের চিকিৎসা ব্যবস্থা ভালো হইলেও হবে না, আমাদের সংবাদ মাধ্যম ভালোই হবে না, কিন্তু প্রতিটা মানুষকে এই ব্যাপারে দায়িত্ব এগিয়ে আসতে হবে। তো আমার মোদ্দা কথা হলো যে আমরা যেই পর্যায়ে আসি, যদি আমরা কন্ট্রোল না করি, আল্লাহ না করুক সামনেতে আমরা যেরকম ভয়াবহ পরিস্থিতি পড়বো না, কিন্তু আমাদের কোনো গ্যারান্টি দিতে পারবো না। আর আমাদের 17 কোটি মানুষের দেশ, আমাদের চিকিৎসা ব্যবস্থা আমরা যতই করতে চাই, আমরা কিন্তু সবাইকে চিকিৎসা দেশে দিতে পারবেন না যদি আল্লাহ না করুক কেউ যদি ক্রিটিক্যাল অবস্থা পৌঁছে যায়। যেটা আপনারা দেখেছেন ইটালিতে, যেটা দেখেছেন আপনি ইউকেতেও, এবং দেখবেন আমেরিকাতেও দেখা গেছে যে ওদের যেই তুলনায় মানুষ অসুস্থ হচ্ছে গুরুতর, এত উন্নত দেশেও কিন্তু তারা কিন্তু সেই পরিমাণ ক্রিটিক্যাল কেয়ার সার্ভিস দিতে পারছে না। তো আমাদের ক্ষেত্রে আমাদেরই কিন্তু আপন দায়িত্ব, আপন গরজেই কিন্তু ওনাদের চাইতে আমাদের আরও বেশি স্ট্রিক্টলি নিয়মকানুন মেনে চলতে হবে।
স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। সোহেল, ডাক্তার সঞ্জয় কুমার দে স্যার, আপনার কাছে আমি এখন যদি যেতে চাই, কিছুক্ষণ আগেই ডক্টর সোহেল মাহমুদ আরাফাত স্যার বলছিলেন যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার বিষয়টি। স্যার, তারপরও দেখছেন যে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু বিপুল সংখ্যক মানুষ দল বেঁধে ঢাকায় ফিরছে। এটা কতটুকু ঝুঁকি তৈরি করলো বলে আপনি মনে করছেন স্যার? ধন্যবাদ। আসলে প্রফেসর সোহেল আরাফাত একটু আগে যা বলেছেন যে করোনা সংক্রমণ যদি আমরা ঝুঁকি এড়াতে চাই, সেক্ষেত্রে প্রধান যে নিয়মটা আমাদের মানা লাগবে সেটা হচ্ছে আমরা ফিজিক্যাল ডিস্টেন্সিং বা সোশ্যাল ডিস্টেন্সিং যেটা বলছি, অর্থাৎ আমরা একজন আরেকজনের কাছ থেকে 6 ফুট ডিস্টেন্স মেনটেন করব, আমরা মাস্ক ইউজ করব, আমরা হ্যান্ড ওয়াশ, হাত ধুয়ে ফেলবো। তো যে প্রশ্নটা আপনি করলেন, যেখানে দলে দলে লোক বাইরে থেকে আসতেছে, জাস্ট চিন্তা করুন যে কোনো একজন যদি করোনা সংক্রমিত থাকে, কারণ করোনা সংক্রমণ হওয়া এবং উপসর্গ আসা দুটার মধ্যে একটু সময় লাগে, এবং এটাও আমরা জানি সবাই, করোনা যখন ক্যারিয়ার স্টেটে যখন থাকে তখন যে ব্যাগে সে ছড়ায়, ইনফেকশন যখন একটু উপসর্গ আসে তখনও ঠিক একই ব্যাগে ছড়ায়। তো জিনিসটা আমরা একটু চিন্তা করি যে কোনো একটা মানুষ সে করোনা আক্রান্ত, সে কেরিয়ার স্টেজে আছে, এবং আমরা তাকে দলে দলে আসার সুযোগ দিলাম, যে দলে দলে যারা আসছে ওদের মধ্যে কেউ না কেউ যদি করোনা আক্রান্ত থাকে এবং তারা যদি ফিজিক্যাল ডিস্টেন্সিংটা মেনটেন না করে থাকে, আমি নিশ্চিত ওখানে করোনা ছড়ানোর ঝুঁকি অনেক অনেক বেশি থাকবে। ধন্যবাদ। স্যার, আপনারা বারবার বলছেন, মানে অনেকভাবেই আপনারা সতর্ক করার চেষ্টা করছেন, তারপরেও কিন্তু এটা মানে ঠেকানো যাচ্ছে না। এটা নিয়ে আসলে কি বলবেন? আচ্ছা, এটা ব্যাপারে আমি বলি, এটা যেটা হলো যে আসলে ঠেকানোটা মানুষের জন্য একটা অভ্যাস। এই যে মানুষের আমাদের যেই কালচার বলি, আমাদের ভিতরে কিন্তু সব মানুষের সাথে একটু মেলামেশা করা, ঘরে বাইরে যাওয়া, বাজারে বসে সবার সাথে গল্প করা, আলাপ করা একটা মানে অনেক বছরের জন্মের ট্র্যাডিশন। তো এই ট্র্যাডিশনটা আসলে আমাদের ভাঙতে হবে। একটা হতে পারে আমাদের যারা জনগণ যারা যাচ্ছেন, যারা বিভিন্ন ভাবে মিশছেন, তারা হয়তো রোগের ভয়াবহতা বুঝতে পারছেন না, অথবা এটা বলবো আমরাও হয়তো বোঝাতে পারছি না আসলে এই রোগটা যে কতখানি ভয়াবহ। আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম যে নোয়াখালীর একজন মাননীয় সংসদ সদস্যর একটা লাইভ ভিডিওতে আমি দেখছিলাম যে কোনো ওনার একজন পরিচিত একজন ব্যাংকার, উনি মারা গিয়েছিলেন ঢাকাতে, এবং সাসপেক্টেড করোনা হিসেবে পরে করোনা কনফার্ম হয়। পরে ওনাকে নেওয়ার জন্য দেশে যখন রওনা দেয়, ওনার দেশের এলাকার লোকজন দা বল্লম রড নিয়ে দাঁড়িয়েছিল যেন কোনোভাবেই ওই এলাকায় ডেড বডি ঢুকতে না পারে। তার মানে এই মৃত্যুটা কতখানি ভয়াবহ হয় একটা মানুষের এই বর্তমান পরিস্থিতিতে, যেখানে একটা মানুষ মারা গেলে তার আপন ভাই বোন আত্মীয় স্বজন এবং কেউ ওনার কাছে আসতে চায় না, যে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিংয়ের জন্য, ভয়ের জন্য সবগুলো দিয়ে, এবং তাকে দাফন করতেও কষ্ট হচ্ছিল। পরে সংসদ সদে ইন্টারভেনশন আলটিমেটলি উনি করেছেন। কিন্তু তার মানে আমি বলতে চাচ্ছি, যারা শুনছেন, যে আপনারা বুঝেন যে আমরা যখন সুস্থ আছি, আজকে যে আমি সুস্থ বা আপনি যে সুস্থ বা যেই হোক, কালকে বা পরশু কী হবে আমরা কিন্তু কেউ জানি না। অত্যন্ত এই রোগটা ভয়াবহ। যে কোনো মুহূর্তে একটা মানুষ, আমাদের একজন চিকিৎসক, আমাদের সহযোগী যোদ্ধা ডক্টর মঈনুদ্দিন সাহেব, উনি সিলেট মেডিকেল সহকারী অধ্যাপক, উনি কিন্তু চিকিৎসকের প্রথম মাঝখানে ভালোই, হঠাৎ করেই কিন্তু একদিন খারাপ হয়ে গেলেন। আমি একই ঘটনায় শুনেছি আমাদের ইউকেতে আমাদের ছোটো ভাই যিনি মারা গিয়েছেন ডক্টর মাহবুদ, উনিও কিন্তু একটু সেটেল করে হঠাৎ করে একবার খারাপ হয়ে গেল। তার মানে এই রোগটা এমনভাবে হয় যে সুনামি বলি, ঝড়, টর্নেডো, ঘূর্ণিঝড়ের মতো, কোন সময় যে কোন দিকে টার্ন নিবে কাজ যারা খারাপ হয়, এটা আমাদের মানুষের চিকিৎসা সীমার বাইরেও চলে যায়। সুতরাং প্রতিটা মানুষেরই বুঝতে হবে আসলে আমরা অ্যাপারেন্টলি আমরা সুস্থ আছি, কিন্তু আমি যে আরেকজনের কাছে আমি যে বের হয়ে আসলাম, আজকে আমি আরেকজনকে নিয়ে যাব না, এটার কিন্তু গ্যারান্টি নাই। সো আমরা কিন্তু দেখেন, আমরা আসার সময় কিন্তু সবাই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করছি, আমরা মাস্ক ব্যবহার করছি, কারণ আমাদের ক্যামেরার সামনে যেন মাস্ক করলাম, কিন্তু আমরা কিন্তু দুইজন অনেক গ্যাপে বসছি। এর উদ্দেশ্য হলো যে আমরা যেন এখানে এসেও যেন কারোর সাথে কোনো সংস্পর্শে এসে যেন আমাদের এই করোনা ভাইরাস সংক্রমণ না হয়। স্যার, আমি আরেকটু জিনিস স্যার একটু যুক্ত করতে চাই যে অনেক গার্মেন্টস কারখানা কিন্তু আজ খুলে দেওয়া হয়েছে, এই বিষয়টা বলছিলাম। একটা দিন আপনারা এই জিনিসগুলো নিয়ম মেনে চলেন। আমরা মুসলিম, আমরা এই রোজার সময় আমরা কিন্তু তারাবি পড়তে পারছি না, এটা আমাদের মনে কষ্ট, কিন্তু এই কষ্টটা সামনে বছর তারাবি পড়তে পারি, সেই জন্য কষ্টটা করব। এখন আমি কষ্ট না করে যদি সবাই একবার মিলেমিশে যাই, তাহলে কিন্তু আমরা কিন্তু রোগটা ঠেকাতে পারবো না। এটা আমাদের সত্যিকার সামর্থ্য বাইরে চলে যাবে সব কিছু। তো আপনাদের প্রতি স্বনির্ভর অনুরোধ, আপনারা মেনে চলুন,
স্টেসিক বেরিয়ে চলুন, কয়েকদিন আপনার ঘরে থাকুন, আর কয়েকটা দিন ঘরে থাকুন, চেষ্টা করেন যে এই রোগ ভয়াবহ মহামারী থেকে আমরা দেখি আল্লাহ আমাদের সহায় থাকেন, আমাদের রক্ষা করেন, আমাদের দেশকে রক্ষা করেন। আমরা চাই না আমাদের পরিণতি ইটালির মতো হোক, ইউকের মতো হোক বা আমেরিকার মতো হোক। আমরা চাই আমরা আমাদের গরিব দেশ, তৃতীয় বিশ্বের আমরা দেশ, আমরা আমাদের সামর্থ্যের ভিতরে চেষ্টা করব, কিন্তু আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমাদের এই রোগের সংক্রমণ অথবা সিভিয়ারিটি আমরা কন্ট্রোল করতে পারবো না। সো আপনাদেরকে অবশ্যই নির্দেশনাগুলো মেনে চলতে হবে, যেটা সারা পৃথিবী মেনে চলছে এখন। নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ। স্যার, আমি আরেকটু জিনিস যুক্ত করতে যাচ্ছি যে অনেক গার্মেন্টস কারখানা আজ খুলে দেওয়া হয়েছে। আমরা বলছিলাম প্রথমেই এই প্রোগ্রামের প্রথমেই বলছিলাম, তো সেই যেই শ্রমিকরা কাজ করছেন এই অবস্থায় আসলে তাদের জন্য কি কি স্বাস্থ্যবিধি মানা দরকার বা তারা কি কি দিক মেনে চলবেন, তাদের জন্য যদি কিছু বলতেন। এখানে শোনা যাচ্ছে না, সরি। স্যার, আমি বলছিলাম যে অনেক গার্মেন্টস কারখানা খুলে দেওয়া হয়েছে আজ থেকে, তো যারা কাজ করছেন, যেই শ্রমিকরা কাজ করছেন, তাদের আসলে কি কি স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দুঃখিত, এখানে কিন্তু আমরা মাইক্রোফোন কিছু শুনছি না, দুঃখিত, আই এম সরি। স্যার, আপনি শুনতে পাচ্ছেন? স্যার, এখন শুনতে পাচ্ছেন? ডক্টর সোহেল মাহমুদ আরাফাত স্যার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের না, হয়তো আমরা শুনতে পাচ্ছি না কোশ্চেনটা, যার জন্য আনসার দিতে পারছি না। স্যার, এখন শুনতে পাচ্ছেন? দর্শক দুঃখিত, শুনতে পাচ্ছেন আমাদের দর্শক, আমরা সংযোগটি এখন লাইন ঠিক হয়েছে, প্লিজ। জি স্যার, এখন শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শুনতে পাচ্ছি। স্যার, আমি জিজ্ঞেস করছিলাম যে অনেক গার্মেন্টস কারখানা আজ খুলে দেওয়া হয়েছে, তো যেই শ্রমিকরা কাজ করছেন, আজ থেকে কাজ করবেন বা সামনেও করবেন, তো তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন, তারা আসলে কি স্বাস্থ্যবিধি মেনে চলবেন, তারা কিভাবে সুরক্ষা থাকবেন, এই বিষয়টা যদি বলতেন। আসলে আমাদের এখানে যেটা দেখলাম যে আসলে লকডাউন একটা ডাবল এজ সোর্স, বলি দোধারি তলোয়ার। কারণ হচ্ছে যে একদিকে লকডাউন করলে আমরা যেমন সেফ থাকবো, আবার লকডাউন করলে ইকোনমিও এফেক্টেড হয়। তো কোনটা আমাদের কস্ট বেনিফিট দেখতে হবে। যে কারণেই হোক আমাদের গার্মেন্টস শিল্পগুলি খুলে দেওয়া হয়েছে, অথবা বিদেশি বায়ার্স বা আমাদের দেশের ফরেন কারেন্সি ইনকাম অনেক কিছু ইনভলভমেন্ট আছে। তবে এটা অবশ্যই আমাদের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ, কোনো সন্দেহ নেই, যেটা অলরেডি আমাদের সহযোগী অধ্যাপক সঞ্জয় দে বলেছেন। যে কিন্তু এখন করণীয় কি, যেহেতু খোলা হয়েছে, তাহলে আমাদের জন্য প্রতিটা গার্মেন্টস শ্রমিক, প্রতিটা গার্মেন্টস শিল্পে যারা কর্মচারী আছেন, কর্মকর্তা আছেন, তাদেরকে কিন্তু এভাবে কঠিনভাবে তাদের কিন্তু এই নিরাপত্তা নিতে হবে। নিরাপত্তা বলতে প্রথম কথা হলো আমরা সব কর্মীকে সার্বক্ষণিকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। আমরা জানি মাস্ক ব্যবহার করার উদ্দেশ্য হলো দুইটা, একটা হলো যে নিজকে সেফ রাখা এবং আরেকজনকে না ছড়ানো। মাস্ক পরানোর মাধ্যমে যেটা হবে যে যেই আমাদের কোনো কর্মচারী অথবা কোনো গার্মেন্টস শিল্পী যদি আমাদের আক্রান্ত হয়ে থাকেন, তা মাস্ক পরলে ওনার কাছ থেকে কিন্তু আরেকজন দেওয়ার সম্ভাবনাটা অনেকখানি কমে যাবে। দুই নম্বর, ওনাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ওনাদের কিন্তু আসলে মেনটেন করতে হবে অ্যাটলিস্ট 2 মিটার, আমি জানি না সম্ভব কিনা। 3 নম্বর হচ্ছে ওনাদের সবসময় কিন্তু তাদের গ্লাস পরতে হবে, এবং যদি সম্ভব হয় তাদেরকে প্রোটেকশন কাপড় বা গিয়ার যেটা আছে তাদের পরানো উচিত। তাদেরকে ফ্যাক্টরিতে ঢুকা এবং ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় যেন অবশ্যই ডিস্টেন্সিং মেনটেন করে ঢুকে। এটা কিন্তু বিরাট দায়িত্ব বলবো গার্মেন্টস যারা কর্মকর্তা আছেন, যারা মালিক আছেন, তাদের জন্য। যেমন আমি যখন দেখি যখন গেট খুলে তখন কিন্তু পর্যায়ক্রমে হুড় করে ঢুকে, আবার যখন ছেড়ে দেয় সবাই দেখি স্রোতের মতো বের হয়। এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে, এটা কিন্তু একটা তখন ডেঞ্জারাস টাইম। তাহলে কি করতে হবে যখন ঢুকবে ওনাদেরকে ফেজ বাই ফেজ ওনাকে ঢুকাইতে পারেন। যেমন ধরেন যে হয়তো কোনো আমি জানি না কর্মচারী কর্মীক্রমা থাকতে পারে 1 থেকে 100 এই সময় ঢুকবে, 101 থেকে 200 এই সময় ঢুকবে। এইরকম ফেজ বাই ফেজ তাকে ঢুকানোর চেষ্টা করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে, পার্সোনাল হাইজিন মেনটেন করে। এবং যখন বের হওয়াটা কিন্তু সব একসাথে ছুটে যাওয়া যাবে না।
প্রতিটা সেকশন ওয়াইজ ভাগ করে করে তাদের কিন্তু হয়তো বা 10 থেকে 15 মিনিট ইন্টারভ্যালে ছুটির ব্যবস্থা করতে হবে এবং তাদেরকে অবশ্যই হাইজিনের জন্য পার্সোনাল স্যানিটাইজার, হ্যান্ড স্যানিটাইজার এই জাতীয় জিনিস সাপ্লাই করতে হবে, সাবান দিতে হবে, তাদের জন্য বাসায় ওনারা যেন এটা মেনটেন করেন এই ব্যাপারে প্রতিদিন তাদেরকে সতর্কতামূলক তাদেরকে প্রচার করতে হবে, তারা যেন এটা মেনটেন করেন এবং যারা আসবেন প্রতিদিন সকালে ঢোকার সময় হ্যান্ড ওয়াশ করেন, হ্যান্ড স্যানিটাইজ করেন, 2 ঘন্টা 3 ঘন্টা পর যেন ওয়াশ করেন, এটা আপনি অবশ্যই এনশিওর করতে হবে। আর তাদের খাওয়া দাওয়াটা যখন কোন এক জায়গায় যেন না হয়, আইসোলেটের জন্য খায়, এগুলি একটু মেনটেন করলে হয়তো বা আমরা কিছুটা হলেও এটা প্রিভেন্ট করতে পারবো বা সাবধানতা অবলম্বন করতে পারবো। ধন্যবাদ। স্যার আমরা আবারও আসবো স্যার। এই মুহূর্তে আরটিভি করোনা হেল্পলাইনে একটি ভিডিও বার্তা এসেছে, আমরা সেটি দেখে আবার আমরা আপনার কাছে আসবো। আসসালামু আলাইকুম, আমি কামরুল ইসলাম লালটু সাতক্ষীরা শ্যামনগর থেকে বলছি। আপনাদের কাছে আমার ছোট্ট 3টা প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হলো, মাস্কের ভিতরে করোনা ভাইরাসটা কত সময় অবস্থান করতে পারে? আমার 2য় নম্বর প্রশ্ন, একটি মাস্ক একাধিকবার ব্যবহার করা যাবে কিনা? আমার 3য় নম্বর প্রশ্ন, ঠান্ডা সর্দি কাশি হলে জিম্যাক্স ও অ্যালাটল ট্যাবলেট খাওয়া যাবে কিনা? অসংখ্য ধন্যবাদ আরটিভি পরিবারকে। আমি যাব ডক্টর সঞ্জয় কুমার দে, স্যার আপনার কাছে। জি, এই প্রশ্নের উত্তর বলছেন তাই তো? জি, উত্তরটি চাচ্ছি। আসলে প্রথম যে প্রশ্নটা করলেন উনি, মাস্কটা বারবার ব্যবহার করা যাবে কিনা, কারণ যে মাস্কটা আমরা ইউজ করতে সেই মাস্কটা আসলে বারবার ব্যবহার করানোর প্রভিশন নাই। একবার যখন আমরা করে আমরা এটা ফেলে দিতে হবে, ওটা বারবার নেওয়ার বা ব্যবহার করার করলে বেনিফিট আসবে না, বরং ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। ওষুধের ব্যাপারে যেটা বললেন উনি, এজিথ্রোমাইসিন এবং অ্যালাট্রলটা ব্যবহার করা যাবে কিনা, নেওয়া যাবে কিনা, তো কারণ যদি এমন হয় যে এটা ভাইরাল ইনফেকশন সেক্ষেত্রে অ্যালাট্রলটা নেওয়া যেতে পারে, কিন্তু এজিথ্রোমাইসিন নেওয়ার ব্যাপারে ঠিক ওভাবে রিকমেন্ডেশনটা এখনও পর্যন্ত আসে নাই। সো এজিথ্রোমাইসিন তো আমরা রুটিনলি সব কাশের ব্যাপারে এজিথ্রোমাইসিন ব্যবহার করার প্রয়োজন হয় না, শুধু জাস্ট অ্যালাট্রলটা নিতে পারেন, সাথে একটু কুসুম গরম পানি খাবেন, আদার্স প্রোটেক্টিভ মেজার্সগুলো নিলে পরে ভালো থাকবেন আশা করি। স্যার ধন্যবাদ। স্যার ফেসবুক মেসেঞ্জারে একজন প্রশ্ন করেছে, আমি প্রশ্নটি আপনার কাছে রাখছি। মঙ্গল তরফদার উনি লিখেছে যে ঘরে বসে করোনা পজিটিভ রোগীদের কি ধরনের চিকিৎসা দিতে হয়, ঠিক চিকিৎসা হচ্ছে কিনা কিভাবে বুঝবে সে, এবং বিশ্বের অন্যান্য দেশে কিভাবে চিকিৎসা করা হয়? ঘরে বসে ডক্টর সঞ্জয় কুমার দে, স্যার আপনার কাছে প্রশ্নটি রেখেছি। আসলে এখন বাংলাদেশে তো এখন আপনার কমিউনিটি পর্যায়ে ট্রান্সমিশনটা চলছে এবং আমাদের এখনো পর্যন্ত সব রোগীকে যারা পজিটিভ আছে তাদের আইসোলেশনে রাখার মতো এরকম ব্যবস্থা এখনো পর্যন্ত আসলে হয় নাই। তো সেক্ষেত্রে প্রত্যেকটা যে কোনো ডিজিজের কান্ট্রি পার্সপেক্টিভে বলা হয়, তাদের দেশের অবস্থা বিবেচনা করে তাদের ব্যবস্থাপনা কিছুটা সেট করা হয়। ওই বিবেচনা যদি আমরা চিন্তা করি যে যদি করোনা পজিটিভ কারো আসে সেক্ষেত্রে সে বাসায় থাকতে পারে, বাসায় বসে সে টেলিমেডিসিনের চিকিৎসাটা নিতে পারে এবং কিছু সাইন সিমটমস, কিছু উপসর্গ আছে যেটাকে বোঝা যাবে তার একটু হসপিটালাইজ হওয়া দরকার। যেমন তার খুব শ্বাসকষ্ট যদি সে মনে করে, আবার কিছু ক্ষেত্রে বলা হয় যে তার যদি স্যাচুরেশন, এটা বলা হয় যে পালস অক্সিমিটারতে ছোটো পালস অক্সিমিটার ইউজ করা যেতে পারে, ও স্যাচুরেশনটা যদি ফল করে তখন সে হসপিটালাইজড হওয়ার জন্য অ্যাম্বুলেন্সের সাথে যোগাযোগ করে সে হসপিটালাইজ হয়ে যেতে পারে। করোনা পজিটিভ হওয়া মানে সব রোগীকেই হসপিটালাইজ করা লাগবে প্রয়োজন কিছু না। করোনা পজিটিভ হওয়া মানে আইসোলেশন করা যেতে পারে, কিন্তু আমাদের দেশে এখনও পর্যন্ত ঠিক আইসোলেশন করার মতো পর্যাপ্ত বেড নাই বলেই যদি পজিটিভ কেউ হয়ে থাকে সে বাসায় থাকবে, বাসায় বসে সে আলাদা রুমে থাকবে, সে রুমে অন্য কারোর সাথে তার কোনো যোগাযোগ থাকবে না, বাইরে থেকে তার খাবারটা দিয়ে যাবে, সে রুমে বসে ওই রুমে সে একটা ওয়াশরুম ইউজ করবে এবং তার কাপড় চোপড় এবং অন্য কারোর টাচে সে আসবে না। ধন্যবাদ। ধন্যবাদ। ডক্টর সোহেল মাহমুদ আরাফাত, স্যার আপনার কাছে আমি জানতে চাইবো যে গণস্বাস্থ্য কেন্দ্র যে কিট তৈরি করেছে এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। এখন তার আগে আমি একটা জিনিস বলি, প্রফেসর সঞ্জয় অলরেডি মাস্ক সম্বন্ধে একটা কথা বলেছেন, আমি একটু এর সাথে আমি যোগ করতে চাই, যেহেতু যে কোশ্চেন করেন কামরুল ইসলাম লালটু সাহেব, যে মাস্কের আসলে কতগুলি ধরন আছে, একটা হলো মেডিকেল মাস্ক, একটা নন মেডিকেল মাস্ক। আমরা যারা সাধারণ জনগণ যে মাস্কগুলো আমাদের ব্যবহার করতে বলে, যে আমেরিকা গাইডলাইনও যেটা বলেছে যে ক্লথ মাস্ক, কাপড়ের তৈরি মাস্ক। তো
তো কাপড় তৈরি মাস্ক যারা ব্যবহার করেন আর মেডিকেল মাস্ক যেটা আমরা ব্যবহার করি N95 বলি অথবা সার্জিক্যাল মাস্ক, এগুলো বেলায় যেমন সঞ্জয় সাহেব যেটা বলেছেন এটা সেটাই আমরা মেনে চলি। কিন্তু মেডিকেল মাস্ক ছাড়া যেটা সাধারণ মাস্ক যারা ব্যবহার করবেন জনগণ, সাধারণ মাস্ক ওটা কিন্তু কাপড়ের মাস্কগুলি কিন্তু ব্যবহার করা যায় প্রতিদিন ধুয়ে, বাসায় এসে ধুয়ে নিবে ডিটারজেন্ট পাউডার দিয়ে ভালো করে ধুয়ে নিলে ওই মাস্কটা কিন্তু পুনরায় ব্যবহার করা সম্ভব। কিন্তু আমাদের মেডিকেল মাস্ক N95 এগুলো আমরা পাই না, সেটাও কিছু নিয়মকানুন আছে, সেটা আমরা যাচ্ছি না। যাই হোক, এখন আপনি যেটা বললেন এই কিটের ব্যাপারটা নিয়ে সত্যি কথা এই ব্যাপার আমার খুব গভীরতম কোনো ধারণা এই মুহূর্তে নাই। কারণ কিটগুলো আমরা দেখেছি, কিটটা অ্যান্টিবডি টেস্টটা নিয়ে সারা পৃথিবীটা একটা তোলপাড় হচ্ছে, সেটা আমেরিকা বলে ইউকে বলেন সব দেশই। অলরেডি ইউকে কিন্তু চায়না থেকে অনেকগুলো কিট কিনেছিল মিলিয়ন ডলারে, যা তারপরে ফ্রান্স ওরাও কিনেছিল। ওনারা কিন্তু আলটিমেটলি এটা বলছে না, এই কিটটা টার্কিও কিনেছিল, ওরা কিন্তু এটা ব্যবহার করতে পারে নাই। কারণ ওই কিটের যে কোয়ালিটি বা কিটের যে সেন্সিটিভ বলে আমরা বলা স্পেসিফিক বলি, ওরা কিন্তু ওরা স্যাটিসফ্যাক্টরি ছিল না। তো বর্তমান আমাদের যেই গণস্বাস্থ্য যে কিটটা এনেছেন এটা অবশ্যই আমরা ধন্যবাদ দিই। কারণ আমরা যদি এই কিটটা যদি সত্যিকার অর্থে কার্যকরী হয় তাহলে এটা আমাদের যুগান্তকারী, আমাদের মতো দেশের জন্য, আমাদের দেশের জনগণের গর্বের বিষয়। তবে এই ব্যাপারে আমরা যেগুলো আমরা চাই একটা কিট যদি ব্যবহার করি, কিটের প্র্যাকটিক্যাল লাইফে এটা কিছু আমাদের রিসার্চ করি, কিছু গবেষণা করা হয়। যেমন ধরেন এটা রিয়েলি কতখানি করোনা কনফার্ম কেসে কতখানি সেন্সিটিভ হবে, কতখানি নেগেটিভ স্পেসিফিক বলি আমরা, কতখানি আসলে পজিটিভ হবে, এটা এখন আমার ব্যক্তিগতভাবে ধারণা নাই। আমি দেখেছি, আমি চেষ্টা করেছি জানার জন্য, আমি আসলে এরকম কিছু পাই নাই। তো যার জন্য আমি বলবো যদি এই ধরনের পরীক্ষা করে ওনারা যদি কনফার্ম হয়ে থাকেন আসলে এটা কনফার্ম করোনা রুগীদের ক্ষেত্রে এটা আসলে এটা বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ হয়, এবং সত্যি যাদের নাই তাদের সত্যি যদি নেগেটিভ হয় তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের একটা কিটের দরকার কেন? দরকার হলো এই কারণে আমরা জানি না, আমরা যেটা বলি যে আমরা এই সাবকন্টিনেন্টে কিন্তু বেশিরভাগ মানুষেরই কিন্তু করোনাটা নেগেটিভ পাওয়া যাচ্ছে, পজিটিভ পাওয়া যায়, যদিও কোনো সিমটম নাই। দ্যাট মিনস কোনো সিমটম নাই, কিন্তু তার ভিতরে করোনা জীবন অনেক ঘুরছে, তার স্প্রেড করতেছে। যদি এই টেস্টটা যে কোনোভাবে আমরা যে স্টাবলিশ করতে হবে তাহলে কিন্তু আমরা বের করতে পারবো কারা অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার, তাহলে আমরা কিন্তু তাদেরকে কোয়ারেন্টাইন করতে পারবো। তা হয়তো আমার পাশেই বসে আছে, আমার ঘরেই আছে, এই একটা ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে এই কিটগুলি যে স্টাবলিশ করতে পারে যে এই রোগে করোনা হয়ে গেছে, বডিতে অ্যান্টিবডি আছে, ফলে আমার যদি অ্যান্টিবডি থাকে তাহলে আমি কিন্তু চিকিৎসা দেওয়া বলে আমি অনেকের চাইতে কিন্তু লিবারেল থাকবো, আমি কিন্তু অনেক সাহসের সাথে চিকিৎসা দিতে পারবো। সরকারের পক্ষ থেকে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার পক্ষ থেকে ওই ডাক্তার বা চিকিৎসক বা হেলথ ওয়ার্কারদের কিন্তু আমার আগে আসতে পারবে। যার জন্য এই কিটটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এইটা যে কতখানি আমাদের জন্য লাগসই, কতখানি উপযুক্ত, এটা আমি এখনও পার্সোনালি বলতে পারবো না। ওইসব পরীক্ষার সাপেক্ষে অবশ্যই এটা আমি আশা করি যদি সার্থক হোক তাহলে আমাদের জন্য একটা বিরাট উপকার হবে, সারা পৃথিবী উপকার হবে। ধন্যবাদ। স্যার, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে দেশের চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি নিয়ে ব্যাপক প্রশ্ন এবং অভিযোগ উঠেছে। এমনকি করোনার জন্য নির্ধারিত হাসপাতালের বেশিরভাগই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট নেই। তো আপনার বিশ্লেষণ শুনতে চাই স্যার এই বিষয়টি, এবং করোনা মোকাবেলার সত্যিকার অর্থে আমাদের হাসপাতালগুলো কতটুকু প্রস্তুত, স্যার আপনি বলবেন। স্যার আপনার কাছে সোহেল মাহমুদ আরাফাত স্যার আপনার কাছেই জানতে চেয়েছি। প্রশ্নটা একটু আমার বলবো যে যেমন উপযোগী তেমনি আবার কঠিনও বটে। কারণ আমাদের যেটা দেখি, আমাদের আসলে স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু সারা পৃথিবীতেই কিন্তু আসলে এটা কোপ করার মতো পরিস্থিতি নাই। এখন এক একজনের অভাব এক এক রকম। যেমন ধরেন যে আগে যখন আমেরিকাতে যেটা ছিল, আমেরিকার সংকটটা কেন? আমেরিকার সংকট হচ্ছে আমেরিকাতে একটা মাস্ক ব্যবহার করে সেকেন্ড ডিগ্রি করোনা গেলে কিন্তু ওই মাস্কটা ফেলে দেওয়ার প্রভিশন ছিল। একটা মাস্ক একদিন বেশি ব্যবহার করা যাবে না, যার জন্য ওখানে কিন্তু সংকট। আমাদের দেশে সংকট আমাদের লেভেলে, আমাদের জন্য সংকট। তো আমাদের দেশে যেটা ঘটছে যে আসলে এই রোগীর চিকিৎসা আমরা কি করি, এই রোগীর চিকিৎসা মেইনলি হচ্ছে যেহেতু কোনো নির্ধারিত কোনো ঔষধ না যে ওষুধটা খেলে রোগটা ভালো হয়ে যাবে, অনেক কিছু ধারণা করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখন অবধি কোনো দেশেই এই রোগে কিন্তু স্পেসিফিক কোনো মেডিসিন আবিষ্কার করা হয় না। তাহলে চিকিৎসাটা কি? চিকিৎসা হচ্ছে আমাদের সাধারণত সিমটোমেটিক চিকিৎসা আমরা দিই। যেমন ধরেন জ্বর কাশি হলে প্যারাসিটামল, একটা অ্যান্টিহিস্টামিন টাইপের ওষুধ আমরা দিই। যদি শ্বাসকষ্ট হয় তখন আমাদের চিকিৎসাটা মূল চ্যালেঞ্জ, আমাদের জন্য মূল চ্যালেঞ্জ। কারণ শ্বাসকষ্ট আবার সবার হয় না। আমরা যদি হিসাব করি বা দেখি, ডাটা দেখি, 100 জন করোনা রোগীর ভিতর 80 জন কিন্তু জানে, মানে এমনি ঠান্ডা সর্দি ভালো হয়ে যায়, কেউ হয়তো জানেও না। আর 15 জন থাকে আপনার শ্বাসকষ্ট, তাদের কারো কারো ভর্তি লাগে, কারো কারো ভর্তি ছাড়া হয়। আর 5% আইসিইউ নেই আমরা, বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, যাদের হয়তো আর্টিফিশিয়ালভাবে শ্বাস প্রশ্বাস মেনটেন করতে হয়। এই জায়গাটা আমাদের কিন্তু লিমিটেশন আছে। লিমিটেশন থাকার কারণ এটা, আমাদের আইসিইউটা কিন্তু খুবই এক্সপেন্সিভ একটা চিকিৎসা। আইসিইউতে কিন্তু শুধু আইসিইউ একটা মেশিন না, আইসিইউর জন্য আমাদের কী দরকার? আইসিইউর জন্য একটা মেশিন দরকার, আলাদা একটা স্পেস দরকার, আলাদা স্পেশাল নার্স দরকার, আমাদের স্পেশালিস্ট দরকার। তো এই স্পেশালিস্ট যেই পরিমাণ আমাদের দেশে থাকা উচিত 18 কোটি মানুষ, সেই পরিমাণ কিন্তু নাই।
এটা এখন না, সব সময়ের জন্যই বলছি। আর এখন যেটা হচ্ছে অক্সিজেনের ব্যাপারটা আছে, অক্সিজেন অনেক হসপিটালে যেহেতু এগুলি আগে ছিল না, অনেক জায়গায় সরাসরি অক্সিজেন লাইন নাই, তবে অক্সিজেন সিলিন্ডার আমি আজকে শুনতেছিলাম যে ইয়েতে যে সিলিন্ডার যথেষ্ট পরিমাণে আছে, তারা হয়তো অক্সিজেন সিলিন্ডার সাপ্লাই করতে পারছে। তবে আবার বলবো যে অক্সিজেন সিলিন্ডারের পরিতে অক্সিজেন লাইন থাকলে অবশ্যই চিকিৎসাটা অনেক বেশি আমাদের জন্য ভালো হতো। এই কারণে ভালো হতো, তাহলে আমাদের কিন্তু কোনো এই যে অক্সিজেন সিলিন্ডার আনা নেওয়া কিন্তু একটা পোর্টার নেওয়ার ব্যাপার আছে, এই পোর্টার বা আনা নেওয়ার সাথে কিন্তু রোগ ছড়ানোরও ব্যাপার আছে। তো আমরা যদি সিলিন্ডার থাকতো তাহলে আমাদের কিন্তু এই যে রুগীর কাছে বারবার আসা যাওয়ার ব্যাপারটা কমে যেত। সারা পৃথিবীতে চিকিৎসা কিন্তু ফিলোসফি কিছু চেঞ্জ হয়েছে। যে করোনা রুগী আমরা যদি দেখি বাইরের বিশ্বে, যেমন ইউকেতে আমি যদি বলি, ইউকেতে কিন্তু ওনারা কিন্তু নির্দেশনা যেরকম দেয় মিনিমাম পসিবল পেশেন্টের কাছে থাকার জন্য, যদি প্রয়োজন না হয় তার শারীরিক পরীক্ষা করতে লাগবে না, যদি কোনো স্যার আমি একটু ইন্টারাপ্ট করতে চাচ্ছি যে আমরা কিন্তু প্রায় 2-3 মাস সময় পেয়েছি, তারপরেও মানে আমরা তাহলে কি প্রস্তুতি নিয়েছি? আমরা যেটা প্রস্তুতি, আমাদের ব্যাপারটা হলো আসলে রিলেটিভ। আবারও বলছি, প্রস্তুতির ব্যাপারটা রিলেটিভ। হ্যাঁ, প্রস্তুতি এক একজন এক একভাবে প্রস্তুতি নিচ্ছে। যেমন ধরেন, আমি আবারও বলছি, যেমন ধরেন আপনি যদি আমেরিকার চিকিৎসার চিন্তা করে, আবার বলি আমেরিকার চিকিৎসার চিন্তা করে, ওনারা আমি স্টেটমেন্ট আমি দেখেছিলাম নিউ ইয়র্কের গভর্নর সাহেবের, উনি যখন বলেছিলেন ওনার পসিবলি 3000 ভেন্টিলেটার ছিল, ওনাদের দরকার ছিল 18,000 ভেন্টিলেটার। ওনারাও কিন্তু জেনেছে আমাদের আগে, চায়না কিন্তু প্রথমেই কিন্তু জানিয়েছে, তারপরেও কিন্তু আগে, তারপরেও চেষ্টা করতেছে। একটা জিনিস মানে হঠাৎ করে এতগুলো জিনিস তৈরি করা কিন্তু খুবই ডিফিকাল্ট। তারপরে বলবো হয়তো আমরা আরেকটু ভালো করতে পারতাম, এটা অবশ্যই। উন্নত দেশগুলোতে যেখানে হলো এত উন্নত দেশ, তারপরও হিমশিম খেয়ে যাচ্ছে চিকিৎসার ক্ষেত্রে, তাহলে স্যার আমাদের কি আরেকটু মানে এই বিষয়টা আরো কেয়ারফুল হওয়া উচিত ছিল না, বা তৎপর হওয়া উচিত ছিল না? না, অবশ্যই আমরা তো চাই, আমরা তো বলবো যে চিকিৎসা প্রথম পর্যায়ে হচ্ছে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। প্রিভেনশন মানে কি, যেমন আপনি যদি রোগ হয়ে যায়, রোগ হলে কিন্তু আপনি একাই আপনি আক্রান্ত হচ্ছেন, আপনি যদি প্রিভেন্ট করেন আপনি একা না, আপনি সবাইকে প্রিভেন্ট করতে পারছেন। তো আমাদের যেটা দরকার আমরা মনে করছিলাম যে আমাদের দেশের সবাইকে যেন সচেতন হয়, যতখানি সচেতন হবে ততখানি রোগটা আপনাকে ছড়ানো থেকে প্রিভেন্ট করবে, ততখানি আমাদের সেই সিরিয়াস রোগে টার্ন করার সুযোগটা কমে যাবে, সেই পর্যায়ে যাবে না। আবারও এই দেশে যেই পরিমাণ মানুষ আমরা আছি, তাদের যদি আজকে আমরা দেখলাম যে প্রায় 4,500 মতো আক্রান্ত, 4,500 মতো আক্রান্ত, তাদের ভিতরে আমরা 15 জন যদি ধরি, তাদের 600 জন ক্রিটিক্যাল রোগী, 600 থেকে 700, আর হয়তো আইসিইউতে আমরা ধরবো যে 200 জনের রোগের মতো রোগী আমার যাওয়ার কথা। ধন্যবাদ স্যার, আমরা আবারও আসবো স্যার। এই মুহূর্তে একজন টেলিফোনে যুক্ত হয়েছেন আমাদের সাথে দর্শকের ফোনটি নিয়ে আবার আসবো আপনার কাছে। দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনার প্রশ্নটি করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, আমি সিরাজগঞ্জ থেকে হেদায়েতুল বলছিলাম। জি, আপনি প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো, এই রমজান মাসে করোনা অর্থাৎ ডায়াবেটিসের রোগীর ক্ষেত্রে সাহারি এবং ইফতার কি খাবার খাওয়া প্রয়োজন? এবং আমার মায়ের প্রায় 65 বছর বয়স হয়ে গেছে, তো তার জন্য সে ডায়াবেটিসের রোগী, প্রায় ডায়াবেটিসটা নিয়ন্ত্রণেও থাকে না, 17-18 এরকম থাকে। তার জন্য কি ধরনের ওষুধ মানে এখন আমরা গ্রহণ করব, দয়া করে একটু বলবেন। ধন্যবাদ। আমি প্রশ্নটি নেব, তার আগে একটি ভিডিও বার্তা আছে, সেই ভিডিও বার্তাটি নিয়ে তারপর আবার আসবো। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে টাকার মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায় কিনা। যদি ছড়ানোর আশঙ্কা থাকে তাহলে কাগজের নোটগুলো ডিসইনফেক্টেন্ট কিভাবে করা যাবে? জি, ডক্টর সঞ্জয় কুমার দে স্যার, আপনার কাছে প্রশ্নটি রাখতে যাচ্ছি। ধন্যবাদ। আসলে আমার স্পেশালিটি হচ্ছে নবজাতক এবং শিশু। তো নবজাতক শিশু রিলেটেড প্রশ্নগুলো আমি একটু মোর কমফোর্টেবল আমার জন্য। তো অ্যাডাল্ট যে প্রশ্ন যেগুলো থাকবে ওগুলো একটু আমি সোহেল ভাইকে দিয়ে দেবো। তো যেটা প্রশ্নটা আসলে এটার কমন প্রশ্ন, যে টাকাতে করোনা ভাইরাস ছড়াতে পারে কিনা। তো এটা আসলে বহুল একটা আলোচিত বিষয়। হ্যাঁ, উত্তর হচ্ছে সত্যি যে টাকার মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে। এই কারণেই, কারণ টাকা কিন্তু মাল্টিপল ডিলিংস হয়, একজন লোকের হাত থেকে আরেকজন নিয়ে যায়, আরেকজন থেকে আরেকজন নিয়ে যায়। এবং টাকাতে আমরা যে কোনো ট্রান্সমিশনের বিষয়ে যেটা বলছিলাম, যে ড্রপলেট এবং কন্ট্যাক্ট দুইটা কথা বলছি, অর্থাৎ টাচে আসবে এবং ড্রপলেটে যদি টাচে যায় সেক্ষেত্রে ট্রান্সমিশন হতে পারে। তো টাকার সাথে যেহেতু আপনার ড্রপলেট, আমি হাঁচি কাশি টাকাতে পড়তে পারে, এবং টাকা যেহেতু হাতের টাচে আসে সেক্ষেত্রে করোনা ওখানে ট্রান্সমিশন হতে পারে। আমাদের সাজেশন যেটা থাকে যে আমি যখন বাজারে যাব খরচ করতে, কমনলি আমরা বলি সে আমি 100 টাকা নিয়ে গেলাম, 100 টাকা পুরোটা আমি খরচ করে ফেলবো, নোট আমি একটা নিয়ে যাব, কিন্তু বাই রিটার্ন আমি যাতে বেশি নোট নিয়ে না আসি।
আর যদি ইনকেস আমার নিয়ে আসতে হয় সেক্ষেত্রে বাসায় আসার পরে সেই নোটগুলা আমরা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে রেখে দেব। জি ধন্যবাদ ধন্যবাদ। স্যার। একদমই আলোচনার শেষ দিকে চলে এসেছি স্যার, আপনার কাছে প্রশ্নটি রাখতে চাচ্ছি যে বাংলাদেশে নবজাতক অভিভাবক যারা আছেন, শিশু যারা আছেন, তাদের জন্য আসলে কি বলতে পারবেন, মানে কি পরামর্শ দিতে পারবেন যারা অভিভাবক আছেন নবজাতক? নবজাতকের ক্ষেত্রে আমাদের নবজাতক অভিভাবক, জি নবজাতক অভিভাবকরা যারা আছেন তাদের জন্য আর কি পরামর্শ দিবেন? নবজাতকের ক্ষেত্রে আমাদের পরামর্শ যেটা, এখনো পর্যন্ত আমাদের যেগুলো তথ্য উপাত্ত আছে সেক্ষেত্রে মা যদি আক্রান্ত হয়ে থাকে সেক্ষেত্রে গর্ভাবস্থায় নবজাতকের বা ফিটাস আমরা যেটা বলি সেটা ট্রান্সমিশনের সম্ভাবনা এখনো পর্যন্ত কোনো তথ্য উপাত্ততে পাওয়া যায় নাই। তবে প্রশ্ন আসছে তো নবজাতকের কি করোনা সংক্রামক হতে পারে না? হ্যাঁ, হতে পারে। যেটা আমরা দুই ধরনের ট্রান্সমিশন বলি, একটা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন, এটা মায়ের পেট থেকে যেটা আসে, আরটা বলি আমরা হরাইজন্টাল ট্রান্সমিশন। অর্থাৎ মা যদি আক্রান্ত থাকে সেক্ষেত্রে মায়ের টাচে যদি বাচ্চা আসে, মায়ের যদি ড্রপলেট ইনফেকশন যদি থাকে সেক্ষেত্রে বাচ্চার নবজাতকের হতে পারে। তো সেই সতর্কতার যে বিষয়টা হচ্ছে, মা যদি আক্রান্ত থাকে সেক্ষেত্রে নবজাতককে আমরা মায়ের সাথে ডিস্টেন্সিংটা মেনটেন করব, যেটা 6 ফিটের কথা আসছে, আমরা দূরত্বটা মেনটেন করব। মা যদি বুকের দুধ খাওয়াতে হয় সেক্ষেত্রে মা মাস্ক পরবে, হাতে গ্লাভস পরবে, হাতটা পরিষ্কার করে গ্লাভস পরবে, তার ব্রেস্ট মিল্কটা এক্সপ্রেস করবে। সরাসরি ব্রেস্ট মিল্কটা দেওয়াটা আমরা এখন ডিসকারেজ করতেছি। রিসেন্টলি আমরা আমাদের নিউবর্ন একটা গাইডলাইন ডেভেলপ করতেছি, ওখানে আমাদের বক্তব্য ছিল, সবাই মিলে আমরা একমত হলাম যে মা যদি বুকের দুধ খাওয়াতে আমরা না করি না, কিন্তু সরাসরি মায়ের বুকের দুধ খাবে না, বুকের দুধটা এক্সপ্রেস করে তারপর বাচ্চাকে খাওয়াবে আরেকজন যিনি এফেক্টেড না। এটা হচ্ছে মায়ের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে। টিকার বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে বিসিজি টিকাটা যখন বাচ্চা ভর্তি থাকবে হসপিটালে তখন বিসিজিটা দিয়ে যাবে। অন্য টিকাগুলা যদি একটু দেরি হয় সেক্ষেত্রে সেটা খুব একটা দেরিতে, আমরা টিকা দেরি হওয়া ভার্সেস আমার করোনা সংক্রমণ রিস্ক দুটা বিবেচনা করলে করোনা সংক্রমণ রিস্কটা না নিতে চাইলে আমরা টিকাটা একটু দেরিতে দিলেও সমস্যা নাই। জি আর ডক্টর শিশুদের ব্যাপারে- সঞ্জয় কুমার দে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডক্টর সোহেল মাহমুদ আরাফাত স্যার, আপনার কাছে ছোট্ট করে সংক্ষেপে যদি কিছু জানতে চাই, কোনো যদি পরামর্শ দিতে চান। আচ্ছা, আমার যেটা আপনি একটু আগে প্রস্তুতির ব্যাপারে বলেছিলেন, আমার মনে হয় একটা জায়গা আমাদের এখনো ঘাটতি রয়ে গেছে, যে এই প্রস্তুতির ব্যাপারে আমরা যেই রোগীগুলি বিশেষ করে যারা শ্বাসকষ্ট আছে, জ্বর কাশি আছে কিন্তু করোনা টেস্ট হয় না, ওদের ভর্তি নিয়ে কিন্তু আমরা খুব বিব্রত অবস্থায় পড়ছি, কারণ তারা কোভিড টেস্ট পজিটিভ না হওয়াতে অনেক জায়গায় ভর্তি হতে পারছে না, আবার সাধারণ হসপিটাল ভর্তি হতে পারছে না। তো আমার মনে হয় এই গ্রুপটার জন্য একটা ডেডিকেটেড একটা হসপিটাল অর্থাৎ স্পেস আমাদের অবশ্যই নির্ধারিত করা উচিত, যেই জন্য আমাদের অনেক রুগী কিন্তু সাফার করছে বিভিন্নভাবে, আমাদের পরিচিত অপরিচিত অনেকেই। তো আমার মনে হয় এই ধরনের একটা আমাদের হসপিটালে, যে কোনো হসপিটালে এইভাবে ব্যবস্থা করা উচিত যেন কোভিড ডায়াগনোসিস কনফার্ম হওয়ার আগে শ্বাসকষ্ট রুগীদের রাখার জন্য একটা ব্যবস্থা করা হয়, যেখানে ওনার চিকিৎসা পাবে না, কোভিড কনফার্ম হলে দেন ওনাকে আমরা শিফট করে দিতে পারি কোভিড হসপিটাল। জি অসংখ্য সবাই সুস্থ ধন্যবাদ থাকি, ভালো আপনাদের থাকি, দুজনকে, safe অসংখ্য ধন্যবাদ। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা 6টায় এবং রাত 9টায় সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। আপনার প্রশ্ন, মতামত অথবা অভিযোগ লিখুন, অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন, অভিযোগ অথবা মতামত ভিডিও করে পাঠিয়ে দিন মেসেঞ্জারে। আর দেখুন লাইভ অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.